কথা হলো, এই দেশ সংস্কার করার অধিকার একজন রাজনৈতিক কর্মী হিসেবে বছরের পর বছর যারা লড়াই করছে তাদের বেশি, নাকি সাবেক ছাত্রলীগ নেতার অধিকার বেশি? একটা বাহিনীকে যদি পরাজিত করতে পারি, বাকি বাহিনীগুলো পরাজিত হবে। সেই টার্গেট নিয়ে বিজিবিকে আমরা 5 দিক থেকে অ্যাম্বুশ করছিলাম। 8বার অ্যাটেম্প্ট নিয়ে নবমবারে গিয়ে আমরা সফল হয়েছি। বিজিবিকে আত্মসমর্পণ করছি, পরের দিন 14 জেলায় হলো বিজিবি আত্মসমর্পণ করছে। এগুলো কোন ছাত্র আন্দোলনের কোন নেতা আপনার হলো এখানে এসে নেতৃত্ব দিচ্ছে আমি দেখাতে চাই। 13টা মানে আন্দোলনের যে অঞ্চল ভাগ করছে, তারা বলুক তারা এটা ভাগ করছে। এই কলকাঠিগুলো লন্ডন থেকে তারেক রহমান নাড়ছে, কেউ বিশ্বাস করুক না করুক। টাকা পয়সা যা খরচ হচ্ছে ওখান থেকে দিছে, আমি আজকে এখানে বলছি, দিছে, ঢালছে। তো যারা কিনা এই আন্দোলনে ছিল, যে এই আন্দোলনকে নিয়ন্ত্রণ করার জন্য ছাত্রলীগের পক্ষ থেকে, আমার প্রশ্ন, যেদিন আন্দোলন বন্ধ ঘোষণা করলো 5 তারিখ পর্যন্ত তাদের কোনো ফাংশন ছিল কিনা? অর্থাৎ বিজয়ের জন্য যে কারণগুলো ছিল, বিজয়ের জন্য যে লড়াইগুলো ছিল, সেই লড়াইয়ে তারা কে কে ছিল? 5 তারিখের আগে বাংলাদেশের জনগণ কে কে তাদেরকে চিনত? এই আন্দোলনে যদি আসিফ এবং নাহিদ না থাকতো, এই আন্দোলন জায়গায় গণেশ উল্টাইতো। আসিফ এবং নাহিদ যদি না থাকতো, তাহলে এই আন্দোলন আগেই বিক্রি হয়ে গিয়েছিল। আমার প্রশ্ন হলো, হাসনাত আব্দুল্লাহ কবে তারেক রহমানের ভক্ত ছিল যে সে এখন তারেক রহমানের প্রতি অনুগত হয়ে কথা বলবে? সে কি তারেক রহমানের দলের কেউ ছিল? সে তো 2020 সালে আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় তারেক রহমানকে তারকেন ট্রুডো নামে অবহিত করছিল, ব্যঙ্গ করে। হ্যাঁ, 2020 সালে তারেক রহমানকে বলছে, কাউরে দোষ দিয়ে কি লাভ আছে, আমাদের তারকেন ট্রুডো আছে। মানে জাস্টিন ট্রুডোকে ব্যঙ্গ করে তারকেন ট্রুডো বলছে। এরপরে 2020 সালে 17 মার্চ, আমি জন্মদিন পালন করি না, আমার জন্মদিনে মোমবাতি জ্বালি না, কেকও কাটি না, এদেশের মানুষের নিরাপত্তা নাই, আপনারা আমাদের জনগণের অবস্থা জানেন, অন্যের খেয়ালে যে কোনো মুহূর্তে তাদের মৃত্যু হতে পারে, আমি জনগণেরই একজন, আমি জন্মবার্ষিকী আর মৃত্যুবার্ষিকী দিয়ে কি করব, আমার জনগণের জন্য আমার জীবন ও মৃত্যু, আমি তো আমার জীবন জনগণের জন্য উৎসর্গ করেছি। পিতা শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমানকে পিতা সম্বোধন করে সে স্টেটমেন্ট দিয়েছে 17 মার্চ 2020-এ। 2018 সালে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্রের প্রথম দিন থেকে বঙ্গবন্ধু নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাথে অবিচ্ছিন্ন সম্পর্ক গড়ে ওঠে। বিভিন্ন সময় বিভিন্ন কারণে, স্পেসিফিক্যালি বললে অতি উৎসাহীর কারণে, বারবার এই ছাত্র প্রতিম সংগঠনটি উল্লেখযোগ্য অনেক সফলতা ম্লান হয়ে যেতে পারত। অনুকরণীয় আলোকবর্তিকা, সর্বশেষ প্রশ্ন ফাঁস রোধে ছাত্রলীগ বর্তমান পদক্ষেপগুলো আবারও আশার সঞ্চার করেছে। যেই সংগঠনটির হাত ধরে একটি ভাষা এসেছে, একটি পতাকা এসেছে, একটি স্বাধীন ভূখণ্ড এসেছে, শত ইতিহাস রচিত হয়েছে, আবার সেই সংগঠনের হাত ধরেই প্রশ্ন ফাঁসের মতো কালিমা মোচন হবে। অন্যায়ের আপোষহীন প্রতিবাদে সদা জাগ্রত। ছাত্রলীগকে আমরা সব সময় দেখেছি প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত একটা সংগঠন হিসেবে, সব সময় দেখেছি। ইডেন কলেজের ছাত্রলীগ নেত্রী, আমাদের বগুড়াতে তার বাড়ি, সে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত ছিল। প্রত্যেকটা জায়গায় প্রশ্ন ফাঁসের সঙ্গে ছাত্রলীগ জড়িত। হাসনাত আব্দুল্লাহ 2018 সালে 22 অক্টোবরে সেই স্টেটমেন্ট দিয়েছে, ছাত্রলীগের হাত দিয়েই প্রশ্ন ফাঁস দমন হবে। তো আমি এই কথাগুলো কেন মানে স্মরণ করলাম, যে তারেক রহমানের প্রতি তার ভক্তি কবে ছিল, সে এখন নতুন করে ভক্তি দেখাবে, তাই না? এটা তো তার ভক্তি ছিল না। বেসিক্যালি আমাদের যে 2024 সালে যে আন্দোলনটা হলো, এই আন্দোলনের প্রাথমিক পর্যায়ে আন্দোলনকে নিয়ন্ত্রণ করার জন্য আওয়ামী লীগ বা ছাত্রলীগের পক্ষ থেকে কিছু প্রতিনিধি দেওয়া হয়, যে প্রতিনিধিগুলো ছাত্র আন্দোলনকে নিয়ন্ত্রণ করার জন্য ফিক্স আপ ছিল। কিছু প্রতিনিধি ছাত্রলীগ থেকে দেওয়া ছিল, যারা আন্দোলন নিয়ন্ত্রণ করবে যাতে করে এই আন্দোলন শেখ হাসিনার বিরুদ্ধে না যায়। যারই অংশ হিসেবে এই ছাত্র আন্দোলনের একটা অংশ স্টেটমেন্ট দিয়েছিল যে আন্দোলন এখন থেকে চলবে না, সবাই পড়ার টেবিলে ফিরে যান, এবং মমতাময়ী মা এইসব সম্বোধন করা হয়েছে। তো আমরা এই আন্দোলন, ওই স্টেটমেন্টের পরে যদি বিশ্বাস করে আন্দোলন থেকে সরে যেতাম, তাহলে এই আন্দোলনের ফলাফল কি ছিল? 1 নাম্বার বিষয়, যখন এই ধরনের স্টেটমেন্ট আসলো, আমাকে জনাব তারেক রহমান নিজে ফোন করলেন, ফোন করে আমাকে বললেন যে আন্দোলন কি শেষ? আমি বললাম কেন?
তো বলছে এই যে আন্দোলন ঘোষণা দিয়েছে শেষ। আমি বললাম কোনোভাবে হতে পারে না। তখন ছাত্র দলের ভাইদের সঙ্গে সমন্বয় করে ঢাকাকে 13টা সেক্টরে, আমি আবারও বলছি, এই আন্দোলন বন্ধ করার ঘোষণার পরে তাদের ওইভাবে কোনো কর্তৃত্ব ছিল না আন্দোলনে। এর পরবর্তী যে অধ্যায়টা শুরু হয়েছে, সেই অধ্যায়টা রাজনৈতিক কর্মীরা শুরু করেছে। আন্দোলন প্রথম দফায় কোটা আন্দোলন শেষ, এরপরে যে আন্দোলন হয়েছে সেটা হলো ভোটাধিকারের আন্দোলন, সেটা হলো গণতন্ত্রের আন্দোলন। সেই আন্দোলনে ঢাকাকে 13টা সেক্টরে ভাগ করা হয়েছিল, এবং সেই 13 সেক্টরে কারা কারা কোন জায়গায় ফাংশন করবে তারও সমন্বয়ক আছে। কোন জায়গায় কিভাবে আন্দোলন হবে, কারা কারা নেতৃত্ব দেবে সেটা আলাদা, এবং কাদের নির্দেশ মানা যাবে না, কাদের নির্দেশ মানা যাবে তাও নির্দিষ্ট ছিল। তো যারা কিনা এই আন্দোলনে ছিল, যে এই আন্দোলনকে নিয়ন্ত্রণ করার জন্য ছাত্রলীগের পক্ষ থেকে, আমার প্রশ্ন, যেদিন আন্দোলন বন্ধ ঘোষণা করলো 5 তারিখ পর্যন্ত তাদের কোনো ফাংশন ছিল কিনা? অর্থাৎ বিজয়ের জন্য যে কারণগুলো ছিল, বিজয়ের জন্য যে লড়াইগুলো ছিল, সেই লড়াইয়ে তারা কে কে ছিল? 5 তারিখের আগে বাংলাদেশের জনগণ কে কে তাদেরকে চিনত? এই আন্দোলনে যদি আসিফ এবং নাহিদ না থাকতো, এই আন্দোলন জায়গায় গণেশ উল্টাইতো। আসিফ এবং নাহিদ যদি না থাকতো, তাহলে এই আন্দোলন আগেই বিক্রি হয়ে গিয়েছিল। তো এইগুলো কি বলবো, তো তাদের কাছ থেকে আশা করব যে গণতান্ত্রিক, আবার এক দল প্রচার করছে যে হ্যাঁ, কিন্তু ভোটের অধিকারের জন্য এই কিন্তু আপনি আন্দোলন যে হয়নি। বলছেন যে এক সময় বা আওয়ামী লীগের বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছে, এরপর তার মত পাল্টাতে পারে, এটা স্বাভাবিক। এক সময় আওয়ামী আমি লীগের বা আপনাকে একটা কথা বলি, রাজনীতি শুনেন। করেছে, আমি এখন তো আপনাকে তার অবস্থা নিয়ে হ্যাঁ, সন্দেহ করার কোনো কারণ আমি নেই। আপনাকে একটা কথা বলি। হুম, যারা জীবনে আওয়ামী লীগ করে, তারা কোনোদিন এই আওয়ামী লীগ, তাদেরকে সন্দেহ মুক্ত কোনোদিন আপনি রাখতে পারেন না। জীবনে একবার আওয়ামী লীগ করলে তাকে কোনোদিন সন্দেহের বাইরে রাখতে পারেন না, পারবেন না। এই যে 2018 কোটা আন্দোলন, এই আন্দোলনে নূর মানব সম্পদ বিষয়ক সম্পাদক বা এরকম ছিল মহসিন হলের, সে কি শেখ হাসিনাকে মা ডাকে নাই? ডাকে নাই। না সুতরাং কিন্তু এগুলো সে হলো না ডেকেছে, কিন্তু সে ইতিহাস থেকে আমাদেরকে শিখতে হবে। পরীক্ষিত ভাবে সে বিভিন্ন সময়ে তার প্রমাণ দিয়েছে যে কোনোভাবে সে আওয়ামী লীগের পক্ষে ছিল না, সেটা তো দেখতে হবে। হ্যাঁ, হ্যাঁ। আপনি আপনাকে বুঝেন, এটা বিশ্বাস করা যাবে না, যাবে না। কেন আমি আপনাকে বলছি, দেখেন, অলরেডি বয়ান চলে আসছে, ভোটের জন্য এই আন্দোলন হয়নি, গণতন্ত্রের জন্য এই আন্দোলন হয়নি। ভাই, কোটার জন্য যে আন্দোলন হয়েছিল সেটা 19 তারিখের আগে মরে গেছে। হুম। এর পরবর্তীতে ভোটাধিকার বঞ্চিত পিপাসার্ত জনগণ এই আন্দোলনকে সফল করছে। আপনার হলো আবু সাইদ, তার রাজনৈতিক পরিচয় কি? হাওয়ায় হাওয়ায় উড়াই দিলে হবে? হ্যাঁ, বলেন, তার রাজনৈতিক পরিচয় আছে না? এখানে যারা দেখছে তারা বলবে, আমি বলবো না। তার রাজনৈতিক পরিচয় আছে। দ্বিতীয় শহীদ চট্টগ্রামের, তার রাজনৈতিক পরিচয় কি? দুইটাই বড় বড় দুটো রাজনৈতিক দল থেকে আসা, জামাত এবং বিএনপির লিগেসি। হুম। আপনি তাদের রক্তকে মুহূর্তের মধ্যে ভাষায় উড়াই দিবেন, তাই হয়ে গেল নাকি? আমি বলি, ফেসবুকে 2-4টা কমেন্ট দিয়ে রাষ্ট্রের গতিপথ নির্ধারিত হয় না। বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গা এই আন্দোলন যারা করেছিল তারা মাঠ ছেড়ে দেয়নি। আমরা এই মাঠটা কাউকে ইজরা দেইনি এখনো। হয়তোবা সহ্য করছি, কথা বলছি না, চুপ আছি, আমাদেরকে অসম্মান করছে। আরে বাবা, বলছি তো ঢাকাতে আন্দোলন বন্ধ হয়ে গেছে, ব্র্যাক ইউনিভার্সিটিকে ডাকতেছি, তোমরা আসো, আসতেছে না। ইস্ট ওয়েস্টকে ডাকতেছি, আসতেছে না। বলে আপনারা রাজনীতি করেন, আপনাদের সঙ্গে আমরা আসবো না। তখন ভুয়া আইডি কার্ড বানাইছি, ভুয়া আইডি কার্ড। হ্যাঁ, হুম। ভুয়া আইডি কার্ড বানাইছি ছাত্র হওয়ার জন্য। ভুয়া আইডি কার্ড বানায় ছাত্র হয়ে রামপুরাতে আন্দোলন করছি। আমাদের ডাক শোনে না, আবার চলে গেছে, মাঠ ছেড়ে দিয়ে চলে গেছে, পুলিশের দখলে মাঠ। বিজিবিতে যে, বিজিবিকে যে আত্মসমর্পণ করানো হলো, এই বিজিবি আত্মসমর্পণে আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছে ছাত্র দলের ভাইয়েরা। জীবন বাজি রেখে আমাদের টার্গেট ছিল যে আমরা একটা বাহিনীকে ঢাকাতে অন্তত পরাজিত করব। একটা বাহিনীকে যদি পরাজিত করতে পারি, বাকি বাহিনীগুলো পরাজিত হবে। সেই টার্গেট নিয়ে বিজিবিকে আমরা 4 দিক থেকে 5 দিক থেকে অ্যাম্বুশ করছিলাম। 8বার অ্যাটেম্প নিয়ে 9ম বারে গিয়ে আমরা সফল হয়েছি। বিজিবিকে আত্মসমর্পণ করছি, পরের দিন 13 জেলায় 14 জেলায় হলো বিজিবি আত্মসমর্পণ করছে। এগুলো কোন ছাত্র আন্দোলনের কোন নেতা আপনার হলো এখানে এসে নেতৃত্ব দিচ্ছে আমি দেখাতে চাই।
13টা মানে আন্দোলনের যে অঞ্চল ভাগ করছে, তারা বলুক তারা এটা ভাগ করছে। এই কলকাঠিগুলো লন্ডন থেকে তারেক রহমান নাড়ছে, কেউ বিশ্বাস করুক না করুক। টাকা পয়সা যা খরচ হচ্ছে ওখান থেকে দিছে, আমি আজকে এখানে বলছি, দিছে, ঢালছে। আমাকে বলছিল কত টাকা লাগবে, আমি বলছি যে 1 বছরের রাজনৈতিক ব্যয় যা সব ঢেলে ফেলেন, তাও শেখ হাসিনা মুক্ত হোক। তো এগুলো এখন সব পানি করে দিবে, এত সহজ? আমার কথা কি, দেখেন, বৈষম্য বিরোধী যে আন্দোলনটা আমরা করেছি, এই আন্দোলনে কিছুটা হলেও তো অবদান আছে নির্ভীক ভাবে। তো এই আন্দোলনটা কার আন্দোলন? জনগণের আন্দোলন, আপনার আন্দোলন, আমার আন্দোলন, নাকি জি ছাত্র দলের আন্দোলন, ছাত্র শিবিরের আন্দোলন, আরো অন্যান্য যারা আছে তাদের আন্দোলন, মাদ্রাসা ছাত্রের আন্দোলন? এই আন্দোলনটা সর্বজনীন। কিন্তু যখন থেকে এই আন্দোলনকে ব্যবহার করে একটা রাজনৈতিক প্রক্রিয়া শুরু করবে, সেইটা তারা শুরু করতেই পারে, কিন্তু সেই রাজনৈতিক প্রক্রিয়াও জনগণের না। কারণ ওই রাজনৈতিক প্রক্রিয়াতে বলা হচ্ছে যে এই রাজনৈতিক প্রক্রিয়াতে অংশ নিতে হলে ছাত্র দল থেকে পদত্যাগ করতে হবে, ওই রাজনৈতিক প্রক্রিয়া অংশ নিলে ছাত্র অধিকার থেকে পদত্যাগ করতে হবে, ওই রাজনৈতিক প্রক্রিয়া অংশ হলে শিবিরে থাকা যাবে না। তার মানে তারা এই রাজনৈতিক প্রক্রিয়া থেকে ছাত্র দল, ছাত্র শিবির সহ জনগণের বিভিন্ন অংশকে কেটে ফেলছে তাদের একক কর্তৃত্ব স্থাপনের জন্য। তাই এটা জনগণের নাই। হুম এটা একটা বিষয় গেল। আরেকটা বিষয় হলো যে এই শেষ দেশ করুন। সংস্কারের কথা বলছে, যে হাসনাত আব্দুল্লাহ সংস্কার করবে বা সার্জিস সংস্কার করবে, যারা সাবেক ছাত্রলীগ নেতা। আমার কথা হলো, এই দেশ সংস্কার করার অধিকার একজন রাজনৈতিক কর্মী হিসেবে বছরের পর বছর যারা লড়াই করছে তাদের বেশি, নাকি সাবেক ছাত্রলীগ নেতার অধিকার বেশি? জিজ্ঞাসা করছি। এই দেশ যদি সংস্কার করতে হয়, সরকারি আমলারা সংস্কার করবে না আমরা সংস্কার করব? বলেন। সরকারি আমলারা বছরের পরে বছর চুরি করেছে, লুটপাট করেছে, তারা এই সংস্কারের হলো কর্তৃত্ব দেখাবে, পথ দেখাবে, খসড়া করবে, সংবিধান রচনা হবে, সেই সংবিধানের খসড়া করবে সরকারি আমলারা। আর হলো আমরা যারা রাজনৈতিক কর্মী, জীবন দিয়েছে যারা, যারা 15-16 বছর ধরে লড়াই করে জেল জুলুম খেটেছে, হাজার হাজার মানুষ মারা গেছে, লক্ষ লক্ষ মানুষের গায়ে পচন হয়েছে, জেলখানায় পচে গেছে শরীর, তারা আন্দোলন, তারা সংবিধান হলো খসড়া করবে নাকি রাজনৈতিক আমলারা খসড়া করবে? বলেন। হুম আমাদের আশা কি ছিল, যে বিপ্লবের পরে যে সরকারটা গঠিত হবে, সেই সরকারে আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে নিয়ে হবে। আন্দোলনের নেতৃত্ব বলতে কাদের? যে কোটা আন্দোলন যারা তারা, আবার রাজনৈতিক ভাবে যারা ফাইট করছে তারা, তাই না? জি আপনি কোন অংশকে অস্বীকার করতে পারবেন? কিন্তু এই আন্দোলনের পরে এই সরকার গঠিত হলো শুধুমাত্র, মানে একটা বিষয়টা মনে হচ্ছে ভাই ব্রাদার বন্ধু বান্ধবীকে নিয়ে আসে সরকারে বসায় দিচ্ছে। একটা ক্লাবের মেম্বার একসাথে আড্ডা দিত, আড্ডা দেওয়া মানুষগুলোকে পাশাপাশি বসিয়ে দিছে, যে ও তুমি আমার পরিচিত, তোমাকে ঠিক আছে তুমি দায়িত্ব পালন করো, তুমি আমার পরিচিত তুমি আমাকে দায়িত্ব পালন করো। পিনাকি দাদার দাম নাই, কনক সরের দাম নাই, তারপরে ফজল চৌধুরী নাকি জন্য এতে জাতিসংঘে মাঝে মাঝে কথা বলতো সাংবাদিক ভাই, হুম ওনার দাম নাই। ধরেন সাগর ভাই তো অনেক লড়াই করছে, সাগর ভাইয়ের দাম নাই। টিটু ভাই লড়াই করছে, এম রহমান মাসুম লড়াই করছে, কত ঝুঁকি নিয়ে কত জায়গা থেকে কত প্রবাসী ভাইরা লড়াই করছে। আমার কথা হলো তাদের প্রতিনিধিটা কে? আমি একটা কথা বলি, এখন যখন ডিবি এখন অফিসে আমরা ছিলাম, আমরা সাগর আমরা ভাই আসলে আমি আপনাকে আমরা আসলে বলি, আজকে বলবো আপ- শোনেন। ডিবি অফিসটা না, ডিবি অফিসটা, ডিবি অফিসে ওইখানে যে চাপাচাপি করে 20 জনের রুমে 70-80 জনকে রাখছে, এক একজনের মানে পিড়ায়ে চামড়া তুলে ফেলছে, গা কালো হয়ে গেছে, হাঁটতে পারে না, পা ফুলে গেছে, মাথায় ঘুষাইতে ঘুষাইতে মাথা পাগল বানাই দিছে, এইরকম লোকের আর্তনাতে ভরা। এইটা কি বৈষম্য বিরোধীদের আর্তনাদ ছিল নাকি ছাত্র দলের আর্তনাদ ছিল? সম্রাট ভাই তুমি বলো, তাই না? আমরা আমরা বলছি কি দেখেন, মানে বাংলাদেশ, আমরা যে মানে অনেকে অনেক ধরনের থিওরি দিচ্ছে, আমি আপনাকে বলছি যে যে সরকারটা আছে শুধুমাত্র গার্মেন্টস সেক্টর অস্থিতিশীল হলে এই সরকার 10 দিন থাকতে পারবে না। রাইট। শুধুমাত্র আমি একটা সেক্টর বলতেছি, এরকম আরো অনেক জি সেক্টর আছে, কেন থাকতে পারবে না? কেন থাকতে পারবে না? কারণ এই সরকারের প্রতিনিধি হিসেবে যারা কর্তৃত্ব দেখাচ্ছে রাস্তাঘাটে, যে সমন্বয়করা, সেই সমন্বয়করা
যারা কর্তৃত্ব দেখাচ্ছে তারা রাজনীতি শূন্য করে ফেলেছে রাষ্ট্রের কর্তৃত্বতে। যখন রাজনীতি শূন্য হয়ে যাবে তখন এই সরকার বিপদে পড়লে রাজনৈতিক দলগুলো আর সহযোগিতা করবে না। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ডক্টর ইউনূস যেদিন শপথ নিলেন সেই শপথ অনুষ্ঠানের দিনে বাইরে মাত্র 250 থেকে 300 লোক ছিল। আমার কথা, বিপ্লবী সরকার প্রধান শপথ নিচ্ছে, কেন 250-300 লোক হবে? সেখানে হবে 2.5 থেকে 3 লক্ষ লোক। কেন হলো? কারণ ওই যে রাজনৈতিক দলগুলো ইঙ্গিত পেয়েছে, রাজনৈতিক কর্মীগুলো ইঙ্গিত পেয়েছে যে তাদের বিরুদ্ধে একটা অস্তিত্ব দাঁড়াচ্ছে। এখন আমার কথা হলো, আপনি ধানের তাদের বিরুদ্ধে মানে একটা উত্তেজিত দাঁড়াচ্ছে, এখানে আমি একটু না না রাখতে চাই। তারেক রহমান আমাকে না না হ্যাঁ, আমি একটু যারা সামনে যেতে মানে হবে। এখন আমি আপনাকে বলছি শুনেন, হুম। এখন এই মুহূর্তে মানে আমার কথাকে অনেকে গালি দিবে কিন্তু এগুলো 1 মাস পর পর ফুলবে। আমি বলছি যেটা আপনার প্রথম টক শোতে আমি দীর্ঘদিন পরে এসে বলছিলাম, সেটা এখন বাস্তবায়ন হচ্ছে। আজকে যেটা বলতেছি সেটা আরেকটা বাস্তবায়ন হচ্ছে। এই মুহূর্তে বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্ম, এইটা আওয়ামী লীগের ডাস্টবিনে রূপান্তরিত হবে। অর্থাৎ আওয়ামী লীগ পিঠ বাঁচাতে এখানে এসে ঢুকবে। শুধু আচ্ছা। তাই না, শুধু তাই না, পিঠ বাঁচাতে এই আওয়ামী লীগ আমার সংগঠনে এসে ঢুকতে পারে। পিঠ বাঁচাতে এই আওয়ামী লীগ গণ অধিকার পরিষদে এসে ঢুকতে পারে। পিঠ বাঁচাতে এরা জামাতে ইসলামে ঢুকতেছে, পিঠ বাঁচাতে এরা আপনার হলো ইসলামী আন্দোলনে ঢুকতেছে। বিএনপি তো তো এই বিষয়গুলো যত সময় যাচ্ছে তত বেশি আওয়ামী লীগ বিভিন্ন রূপে বিভিন্ন রাজনৈতিক দলের উপর ভর করে আসছে। যারা বলছে এক জালিমকে হটায় আর এক জালিমকে আনবো না, মানে কত বড় জুলুমবাজেরা 15 বছর ধরে নিপীড়িত হওয়া একটা দলকে জালিম হিসেবে আখ্যা দিচ্ছে। যারা এখনো ক্ষমতায় আসেনি, 15 বছর ধরে কষ্ট করলো, জেল খাটলো, জুলুম খাটলো, তাদেরকে বলতেছে 15 বছরে ঘোড়ার ঘাস কাটছো। তো 15 বছরে তো চেষ্টা করতেছে, তার 15 বছরের চেষ্টার দাম নাই। তোমরা 1 মাস চেষ্টা করছো, 1 মাস চেষ্টা করে আন্দোলন বন্ধের ঘোষণা দিছো, তারপরে সেই বিএনপি আবার আন্দোলন সফল করছে, তারপরে তাদের দাম নাই, ঘোড়ার ঘাস কাটছে। আমার কথা, আমরা কি পারতাম না এই যে রাষ্ট্র, এই যে সরকার, এই সরকারে 2জন বিএনপির প্রতিনিধি রাখতে, 2জন জামাতের প্রতিনিধি রাখতে, 2জন অন্য সংগঠনের প্রতিনিধি রাখতে? এই সংগঠন 21 জনের জায়গায় 41 জন হলে সমস্যা কোথায় ছিল? তাহলে তো আওয়ামী ফ্যাসিবাদ ভর করার সুযোগ থাকতো না। কিন্তু আমাদের কথা কে শুনবে? এখন বিষয়টা হচ্ছে পুলিশের